end. স্ক্রিন দেখতে পাচ্ছি না অবশ্য। আমি স্ক্রিন শেয়ার দিতেছি, কার শেয়ারিং স্ক্রিন। কারণ হচ্ছে আমাদের মিটিং গুলা হচ্ছে অফিস থেকে ম্যানেজড। এখানে দেখতে পাবেন, দেখেন you are currently at the paid plan, but I'm not sure what is happening with Zoom. Anyway, বড় কোম্পানিগুলো বাগ প্রডিউস করে। কি করা দরকার? চ্যাট পার্টিসিপেন্ট, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তো এসকিউএল ইনজেকশনটা এইভাবে হয়, আমি এসকিউএল ইনজেকশনের কিছু ছবি দেই। এসকিউএল ইনজেকশন এক্সাম্পল দেখলে ওডব্লিউএসপি বা W3 স্কুলের সাইটে অনেক এক্সাম্পল আছে, এবং ওডব্লিউএসপির বেশ কিছু টুলের এক্সাম্পলও আছে। এটা একটা অ্যানালাইসিস কিভাবে যেটা হচ্ছে যে কিভাবে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হু আর ট্রু। অথবা ইউজার আইডি এভাবে দিলে কি পাওয়া যায়। কারণ যদি আমরা ইউজার আইডি দিলে ও আসলে যদি র কোয়েরি লেখা থাকে এই ইউজার আইডিটা এই ইমেলটা যাবে। সো র কোয়েরি যদি লেখা থাকে তাহলে আমরা যদি র কোয়েরি হিসেবে or 1 = 1, এটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার এসকিউএল ইনজেকশন, যদি দেই তাহলে আমার রেসপন্স হিসেবে কি পাবো, এবং অথেন্টিকেট সরাসরি হয়ে যেতে পারে, রুট হিসেবেও অথেন্টিকেট হয়ে যেতে পারে। তো এই জন্য আর কি মূলত এসকিউএল ইনজেকশন টেস্ট করাটা ওয়ান অফ দ্য প্রাইমারি চেকলিস্ট মাস্ট। এনিওয়ে, এসকিউএল ইনজেকশন হিসেবে আর ইনজেকশনের উপর আর কোনো কোয়েশ্চেন আছে বা কোনো জিজ্ঞাসা আছে? আমি আমার কাইন্ড অফ বেসিক দিলাম যাতে করে অ্যাটলিস্ট সার্চ করতে সুবিধা হয়, আর কিছু না। ওকে, আমি 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমার কেটে কেটে নক করছে। ওকে, সো এবার আসি হচ্ছে, আমরা ছিলাম ইনজেকশন তো আমাদের টার্গেট না, টেস্ট কেস। মঞ্জুল, আর কোনো কোয়েশ্চেন? না, কোশ্চেন নাই। আচ্ছা মঞ্জুল, যেটা হচ্ছে যে তোমার মঞ্জুল জ্যোতি, তোমরা যারা টেস্ট কেস দিছিলে আবার একটু প্রেস করবা, কারণ হচ্ছে যে আমি তো গ্রুপ চ্যাটে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, সো আমার ভিউ অলের টেস্ট কেস হয়ে গেল। এবার আসি হচ্ছে ক্রিয়েট বাগের টেস্ট কেস। এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু আছে। আমি কমাই দিই।
create কই গেল create মেথডের ভ্যালু URL সেম, create bug এ URL সেম bugs। সো আমরা এখানটা অ্যাম্বিগুইটি দেখতে পাচ্ছি, এক হচ্ছে get view all bugs এরও bugs, এটারও মেথড হচ্ছে bugs। কিন্তু এই মেথডের HTTP মেথডটা হচ্ছে পোস্ট, created request মেথড হচ্ছে পোস্ট। Consumes, this is an important factor. Bug, application type হচ্ছে JSON value। ইন্টারেস্টিংলি এটা হচ্ছে একটা মেথড, এটা ইনপুট হচ্ছে বাগ টাইপ, রেসপন্স হচ্ছে সিম্পল বাগ। সো আউটপুট রেসপন্স বডি হচ্ছে জেসন এবং এটা হচ্ছে বাগস না বাগ। এর আগেরটাই ফাইন্ড অল যখন ছিল তখন রেসপন্স বডি হচ্ছে কালেকশন অফ বাগ, তার মানে ছিল হচ্ছে মাল্টিপল বাগস। এখানকার ডেটা টাইপ হচ্ছে অনলি সিম্পল বাগ। ওকে, সো নাও এইখানে আমার কি কি টেস্ট কেস থাকতে পারে আমি মেইন ব্রড ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি। দেখি এখানে দাও তো কার কার কি কি আইডিয়া আছে। এখানে এক্সট্রা ডিফারেন্স হচ্ছে এখানে রিকোয়েস্টে আমি একটা প্যারামিটার নিচ্ছি এবং শুধু মানে আমি রিকোয়েস্টে কোনো প্যারামিটার নিচ্ছি না, মাই ব্যাড। রিকোয়েস্টে আমি নিচ্ছি হচ্ছে রিকোয়েস্ট বডি। ওকে, সো আমার এই টেস্ট কেসে আমি যখন এক্সেপশন টেস্ট কেস লিখবো অবশ্যই রিকোয়েস্ট বডি টেস্ট কেসগুলি লিখতে হবে। অর্থাৎ কি কি টেস্ট কেস হতে পারে রিকোয়েস্ট বডি ইনভালিডের ক্ষেত্রে। এক্সেস সময় হচ্ছে 5 মিনিট। কারোর কোনো রেসপন্স নাই, এটা ঠিক না। অন্তপক্ষে চিন্তা করার খোরাক বেশি, অন্তপক্ষে কি কি চিন্তা করতেছেন সেটা অন্তত লিখে দেন তাহলে তো। কারণ এখানে কিন্তু আমরা কোডিং এ বা অটোমেশনে আসি নাই, আমরা আসতেছি বেসিক যেটাকে বলে হচ্ছে ফান্ডামেন্টাল থিঙ্কিং অ্যাজ এ টেস্টার।
আচ্ছা, এখানে সাবিউল ভাই একটা অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে যে রেসপন্স বডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডেটা। সো আপনি এখানে দেখেন যে আমি কিন্তু ক্রিয়েট রিকোয়েস্টে আমি পাচ্ছি একটা ফুল বাগ এবং আমি সেন্ড দিচ্ছি একটা ফুল বাগ। এখানে দুইটা ডিফারেন্স। আমি যখন রিকোয়েস্টটা যখন পাঠাচ্ছি তখন কিন্তু আমি জানি না যে রিকোয়েস্ট আইডি মানে বাগের আইডি কি, কারণ কোন আইডি দিয়ে বা সেভ হচ্ছে ডেটাবেসে এটা কিন্তু আমি জানি না। সো আমার ওখানে রিকোয়েস্ট বডির ফুল ডেটাটা চেক না করে আইডি ছাড়া বাকিগুলি চেক করতে হবে। না, ওখানে ইনভ্যালিড ডেটা টাইপ আপনারা অনেকেই লিখছেন যে চেক উইথ ইনভ্যালিড ডেটা টাইপস। এখানে কিন্তু ডেটা টাইপ মূলত দুই ধরনের। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস, যেটা হচ্ছে ডিফাইন করতেছে আমি যখন বাগ ক্রিয়েট করতেছি এই বাগ টাইপের উপরে। স্যাম্পল বাগ যদি আমরা দেখি, এখানে ডেটা টাইপ মূলত ইউজ হচ্ছে স্ট্রিং, আইডি মানে ইন্টিজার বা লং এবং স্ট্রিং। তো আমরা এখানে ইনভ্যালিড ডেটা টাইপ দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটার ইনভ্যালিড ডেটা টাইপ হতে পারে। আবার এই বাগ ইটসেলফ ইনভ্যালিড ডেটা টাইপ হতে পারে, অর্থাৎ জেসনে আমি আরো মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারি। অথবা আমি কোনো এক্সিস্টিং ডেটাও ডিলিট করে দিতে পারি। সো এই কম্বিনেশনগুলি অবশ্যই ইনভ্যালিড ডেটা টাইপ হিসেবে এন্ট্রি হবে। রিকোয়েস্ট বডি প্যারামিটারে আমি লিখি। হ্যাঁ, হাসান ভাই যেটা দিচ্ছেন চেক উইথ স্পেশাল ক্যারেক্টার, এটা তো অবশ্যই এটা হচ্ছে চেক স্পেশাল ক্যারেক্টার হতে পারে কোথায় কোথায়। স্পেশাল ক্যারেক্টার হতে পারে যখন আমরা এই যে এক্সেপশন ভ্যালু চেক করতেছি ফর অল ইন্টিজার্স, তখন আমার কি কি ইনভ্যালিড ভ্যালু থাকতে পারে। নাও এখানে একটা জিনিস আমরা দেখি যে আমরা যখন ডেটা টাইপ ভ্যালিডেট করছি তখন কিন্তু ডেটার
টাইপের ক্যারেক্টারের উপর বেস করে আমরা ভ্যালিডেট করতেছি। সো আমরা একটা আলাদা কালেকশন লাইব্রেরি ব্যবহার করতে পারি, যেখানে আমরা ইন্টিজার হলে কি কি ভ্যালু দিয়ে চেক করব, লং হলে কি কি ভ্যালু দিয়ে চেক করব, বা হচ্ছে ডাবল হলে কি কি ভ্যালু দিয়ে চেক করব, এই বাউন্ডারি ভ্যালুগুলি আমরা ডিফাইন করতে পারি কালেকশন হিসেবে, যেটা আমরা মাল্টিপল টেস্টিং এ ইউজ করতে পারি। জাস্ট শেয়ারিং এন আইডিয়া হাউ we can minimize or organize our code and minimize line of codes. হ্যাঁ, ক্যারেক্টার সেট টেস্ট করা মঞ্জুমুল লিখছে ইউনিকোড। ইউজুয়ালি সবগুলি এখন আমরা ইউজ করি হচ্ছে UTF-8। আমরা জানি যে অনেকগুলো আরো ক্যারেক্টার সেট আছে। ক্যারেক্টার সেটের টেস্টের নাম হচ্ছে L18। লোকালাইজেশন টেস্টিং। লোকালাইজেশন টেস্টিং এর একটা ভ্যারিয়েন্ট হচ্ছে L10 বা L18 বলে। তো এই লোকালাইজেশন টেস্টিং এর ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হচ্ছে যে কোন ক্যারেক্টার সেট ইউজ করা এবং কোন লোকাল এনভায়রনমেন্ট থাকা। তার মানে হচ্ছে যদি এটা ইউএস হয়, আমেরিকা হয়, বা ইংলিশ হয় বা জাপানিজ হয়, আমরা যখন একটা রিকোয়েস্ট প্যারামিটার দেই তখন কিন্তু এই ভ্যারিয়েবলটা আমরা দিয়ে দিই অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ। এখানে অ্যাকসেপ্ট শুধু ল্যাঙ্গুয়েজ আছে, এখানে কোনো জোন ডিফাইন করা নাই। সো এটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেশন আছে। সো আমরা এই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউনিকোড টেস্টটা সহজে করতে পারি হচ্ছে অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ প্যারামিটারটা চেঞ্জ করে। অর্থাৎ আমরা অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ প্যারামিটারটা চেঞ্জ করে অন্যান্য ল্যাঙ্গুয়েজে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব এপিআইটা কি বিহেভ করতেছে, কি কি রেসপন্স দিচ্ছে এবং এক্সপেক্টেড রেসপন্স আমার প্রপারলি আসে কিনা সেটা চেক করতে পারি। অর্থাৎ আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন লেটস আমার ইংরেজিতে দেওয়া আছে, বাট আমি জেপি দিয়ে দিলাম, আমি এক্সপেক্টেড রেজাল্টগুলো কিন্তু আমি জেপিতেই এক্সপেক্ট করব, কারণ জেপি ল্যাঙ্গুয়েজ দিছি, জেপি রেসপন্স পাবো। কিন্তু যদি সেটা না পাই, আইদার আমার ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড না, অর ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করতে পারছে না। সো একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েব এপিআই এর জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল থিং। কারণ তা নইলে দেখা যাচ্ছে যখন আপনার অ্যাপ্লিকেশনটা মাল্টি জোনাল বা মাল্টি ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টে যখন ডিপ্লয় করা হবে, তখন একটা ল্যাঙ্গুয়েজে কাজ করবে, অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করবে না। হয়তো দেখা গেলো আপনার সব টেস্টগুলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করতেছে, জাপানিজ বা অন্য ল্যাঙ্গুয়েজ এটা একদমই কাজ করতেছে না। আর জাপানিজ বেশি ভালো একটা কারণ হচ্ছে যে আমি এটা আমার লাইফেই দেখছি, সেটা হচ্ছে আমি ওই জাপানির একটা এপিআই কাজ করছিলাম, সেখানে আমি দেখছিলাম যে ওরা ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারগুলি সবই ইংরেজিতে দিত, কিন্তু ওদের সাইটটা জাপানে হোস্ট করা। সো ওরা যখন ব্রাউজার থেকে বাই ডিফল্ট ব্রাউজার যখন জাপানিজ সাইটে যায়, ওরা কিন্তু অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ জাপান হিসেবেই ট্রিট করে। সো ওরা যখন মানে ইউআই বাই ডিফল্ট যখন জাপানি রেসপন্স মানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওরা জাপানি রেসপন্স দিচ্ছে না, দিচ্ছে ইংলিশ, যেটা পার্স করতে সমস্যা হচ্ছে। সো এই রিলেটেড ইস্যুগুলি আসলে L18 বা L10 টেস্টিং এর মধ্যে পড়বে এবং সেটা ইনক্লুড হতে পারে। ওকে, সো মোটামুটি সাম আপ হয়ে গেছে। আমরা কি কি জিনিস চেক করতে পারি এখানে দেখলাম। এবং বাই দ্য ওয়ে সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে আমার পোস্ট রিকোয়েস্ট, পোস্ট, সো আমার রিকোয়েস্ট ইনভ্যালিড রিকোয়েস্ট, আমরা তো রিকোয়েস্ট প্যারামিটার পাঠাতে পারবো। সো ইনভ্যালিড প্যারামিটারও আমরা পাঠাতে পারবো। ইনভ্যালিড প্যারামিটার বলতে বোঝাচ্ছি রিকোয়েস্ট প্যারামিটার, নট ইনসাইড রিকোয়েস্ট বডি, রিকোয়েস্ট প্যারামিটার লাইক রিকোয়েস্ট প্যারামিটার এখানে এক্সাম্পল নাই। সো কোনোটাই রিকোয়েস্ট প্যারামিটার হ্যান্ডেল করা নাই। সো রিকোয়েস্ট প্যারামিটার গুলি আসলে ইরর হবে। শুধু প্যাথ ভেরিয়েবল আছে, প্যাথ ভেরিয়েবলটা আমরা নেক্সটে দেখবো ফাইন্ড। সো আপাতত আমরা দেখতেছি হচ্ছে এই দুইটা টেস্ট কেস আমরা চেক করে দেখি, এই দুটো টেস্ট কেস কোড করি, কারণ অলরেডি 11:26 বাজে। সো আমাদের আর 1.5 ঘন্টা আছে। হোপফুলি 1.5 ঘন্টায় আমরা কিছু ফ্রুটফুল আউটপুট বের করতে পারবো, কারণ মেইন টার্গেট হচ্ছে আসলে সোর্স কোড অর্গানাইজেশন। সো আমি যেটা করি, একটা নিউ প্রজেক্ট
বাই দ্য আমি যেহেতু স্ক্রিন শেয়ার করতেছি, নিউ প্রজেক্ট নিয়ে হচ্ছে মেভেন প্রজেক্ট। এখন মেভেন প্রজেক্ট আমরা তো মেইনলি সবাই মেভেন ইউজ করি নাকি? এখানে মেভেন ইউজ করে না এরকম কেউ আছে? মেভেন বা গ্রেডেল, গ্রেডেল প্রজেক্ট নিলেও হবে, বাট মেভেন নিচ্ছে এই জন্য যে মেভেনের স্ট্রাকচার বা এগুলি হ্যাঁ, গ্র্যাডুয়াল ইউজ করি ভাই আমরা। গুড, গ্রেডেলও একই জিনিসই হবে। গ্রেডেল একটু স্লো হলেও গ্রেডেল ইজ মোর স্মার্টার, কারণ ওখানে আরো সহজে সুন্দরভাবে জিনিসগুলি প্যারামিটারাইজ করে দেওয়া যায়। এক্সএমএল এর মতো বা কষ্টকর কিছু করতে হয় না। আমি দেখছে আজকে টার্গেট হচ্ছে রেস্ট টেস্ট সার্ভিস। The recording কি off? না, রেকর্ডিং অনই তো আছে। আচ্ছা, আসলে ল্যাপটপের স্ক্রিন অনেক ছোট। আচ্ছা, আমি আমার মাভেন একটু মডিফাই করবো। এটা হয়তো আপনাদের কারোর করতে হবে না, এটা করতেছি কারণ হচ্ছে যে আমার ল্যাপটপে কোম্পানির ইনফরমেশন গুলি আছে। মানে আমাদের যেটাকে হচ্ছে যে এন্টারপ্রাইজ মেভেন আছে, আমার নিজের বাসারও হোম নেক্সাস আছে। হোম নেক্সাস মানে হচ্ছে আমি কোনো বিল্ড বা ডিপ্লয় করতেছি, আমার লোকালি একটা ভার্চুয়াল মেশিন আছে যেখানে নেক্সাস আছে, সো ওখানে রিপোজিটরিগুলি সেভ হচ্ছে। এইটা বাই ডিফল্ট আপনাদের হয়তো করতে হবে না। তো প্রজেক্টের আমি শুরু থেকে যেটা করি এটা হচ্ছে এটা মাভেন প্রজেক্ট। আমি ইন্টেলিজ আইডি ইউজ করতেছি, সো ইক্লিপস ইজ অলসো গুড, নো ইস্যু। ইক্লিপস বা নেটবিনস কোনো সমস্যাই না। এক মিনিট। সো সবার আগে আমাদের যেটা করতে হয়, যেকোনো একটা প্রজেক্ট মাভেনে যখন আমরা ইনিশিয়েট করি, কিছু জিনিস যেগুলো বেস্ট প্র্যাকটিস আমি ফলো করি আর কি, যাতে করে আমার ফুল জিনিসটা বুঝা বা যেটা হচ্ছে অর্গানাইজেশনটা সোজা হয়। আমি এটা আমাদের গিটহাব প্রজেক্টে মানে গিটহাব রিপোজিটরি দিব, যেখানে ইয়ে ছিল। আমি একটা লিঙ্ক শেয়ার করছিলাম না, এক মিনিট, সেটা হচ্ছে আমি একটু লিঙ্কটা বের করি। আজকে মিট আপের জন্য যে লিঙ্কটা দিছিলাম আমি এখানেই আর কি ওই প্রজেক্টটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সো যদি কেউ আমার ফলো করতেও দেরি হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। প্লাস হচ্ছে আমার নোটসগুলো আমি এখানে দিয়ে দেবো। নোটস যে দুইটা বানাইছিলাম মানে যেভাবে পয়েন্ট বাই পয়েন্ট সেগুলো পুরোটাই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর চ্যাটও আমি সেভ করে রাখলাম, সব প্রয়োজনে সেটাও দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ছিলাম হচ্ছে আমার সো সবার প্রথমে যেটা আমি ডিফাইন করতে পছন্দ করি সেটা হচ্ছে প্রজেক্টের নাম বা লোকজন কেউ থাকে। যেহেতু প্রজেক্ট এখানে জাস্ট ডেমো হিসেবে, আমি ফর্মালিটির দিকে যাচ্ছি না। শুরু করি হচ্ছে প্রজেক্টের প্রপার্টিজ থেকে। প্রপার্টিজ মানে হচ্ছে আমি মাল্টিপল মাভেনে ইউজ করবো, প্রপার্টিজ ইউজ করবো, যাতে করে আমার সমস্ত মাভেন ডিপেন্ডেন্সিগুলি একই জায়গা থেকেই আসে। সে আমি ইউজ করব হচ্ছে রেস্ট অ্যাসিওর, রেস্ট অ্যাসিওর ভার্সন। এটা হচ্ছে ভার্সন নাম্বার, সাথে আমি যাতে আপডেট করলে কখনো আমার কষ্ট করতে না হয়। কোথায় আপডেট করবো? ডিপেন্ডেন্সিতে।
রেস্ট অ্যাসিউরের ডিপেন্ডেন্সি কোথায় পাওয়া যায়? রাস্তাটা সোজা। রেস্ট অ্যাসিউর আইও, এইটা আমি ইউজ করি আর কি। com.java রেস্ট অ্যাসিউর ইউজ করতে পারেন, এটা হচ্ছে ওরা প্যারালালি ইউজ করে, প্যারালালি এই কোম্পানি মেনটেন করে, প্লাস ওপেন সোর্স ভার্সনটাও আছে io.rest assure। সাধারণত ওপেন সোর্স লাইব্রেরিগুলি io.rest assuredটা ইউজ করে, যেটা বাই দ্য ওয়ে স্পন্সর্ড বাই com.java। সেটা হচ্ছে রেস্ট অ্যাসিউরের লাইব্রেরি। আমি লাইব্রেরিতে সরাসরি না গিয়ে আমি এই অংশটাকে দেখি যে কি কি রেস্ট অ্যাসিউরের লাইব্রেরিগুলি আছে। এটা হচ্ছে মেইন জায়গা যেখান থেকে বিভিন্ন ভার্সন টের পাওয়া যায়, আর এটা হচ্ছে গ্লোবাল। আমরা তো জানি যে মেভেনে যখন আমরা প্রজেক্ট বানাইছি সাথে সাথে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি, তার মানে হচ্ছে প্রজেক্টের আইডি, আর গ্রুপ আইডি মানে কোম্পানি ইনফরমেশন, কোম্পানি আইডি। সো কোম্পানি ইনফরমেশন হচ্ছে io.rest assure, এই আন্ডারে অনেকগুলি প্রজেক্ট আছে এবং সবই হচ্ছে রেস্ট অ্যাসিউরের সেম রিলেটেড প্রজেক্ট। তো এই রিলেটেড প্রজেক্টে আমরা ইউজ করবো হচ্ছে রেস্ট অ্যাসিউর। স্কিমা যদি ভ্যালিডেট করি, স্কিমা ভ্যালিডেটর, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। জেসন পাথ, তো জেসন পাথ, জেসন আমরা যখন একটা জেসন ডাটা পার্স করি, কোনো পাথের কোনো ডেটা ভ্যারিয়েবল নেওয়ার জন্য যে লাইব্রেরিগুলি ইউজ করা হয় মূলত সেটা এক্সএমএল পাথ। এটা হচ্ছে যদি আমরা রেস্ট অ্যাসিউর, আমাদের যদি কোনো রেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন থাকে যেটা আমরা এক্সএমএল পাথ ইউজ করি, সেখানে এক্সএমএল এর কিছু ইউটিলিটি দরকার হয়, ওয়ান অফ দোজ। স্প্রিং মক এমভিসি এটা মূলত ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি না? স্প্রিং মক এমভিসি ম্যান্ডেটরি হচ্ছে ডেভেলপারদের। যখন একজন ডেভেলপার তারা রেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছে স্প্রিং ব্যবহার করে, সেই স্প্রিং ব্যবহার করলে তার ওয়েব সার্ভিস মকিং করতে হয়, যেটার জন্য মক এমভিসি ইউজ করতে। তো মক এমভিসি সাপোর্টের জন্য স্প্রিং মক এমভিসি এই জিনিসটা প্রয়োজন হয় এমভিসির পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে মকিং করার জন্য। তো এটা আইও রেস্ট অ্যাসিউর তাদের রেস্ট অ্যাসিউর ভার্সন অফ স্প্রিং মক মেনটেন করতেছে কিছু ইউটিলিটি সহ। এটা আমরা যেহেতু টেস্ট করবো না, এটা আমাদের দরকার নেই। স্কালা দরকার নেই, কারণ আমরা তো স্কালা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি না। রেস্ট অ্যাসিউর কমন, এটা আমাদের দরকার হতে পারে যদি আমরা এক্সপ্লিসিট এর কোনো ফাংশনালিটি ইউজ করি। আমার ধারণা এইটা রেস্ট অ্যাসিউর কমনটাকে ইউজ করতেছে। আমরা একটা আর্টিফ্যাক্ট যখন ওপেন করি, আমরা একটা ভার্সনে যাই, গিয়ে দেখতে পাবো যে ওটা আসলে ডিপেন্ডেন্সি কি কি আছে, কোন কোন ডিপেন্ডেন্সির মধ্যে আছে। এখানে কমন বলে কিছু আছে, কমন আইও আছে, বাট রেস্ট অ্যাসিউর কমন নাই। সো প্রবাবলি আমাদের হয়তো ইউজ করতে হতে পারে রেস্ট অ্যাসিউর কমন। যে ইউনিটের কিছু ইউটিলিটি ক্লাস আছে এখানে, আর হচ্ছে গ্রুভির লাইব্রেরি আছে। গ্রুভি আর হলো কমন ল্যাঙ্গুয়েজ 3 অ্যাপাচি কমন্স। লেটস সি, এরপর অংশ হচ্ছে রেস্ট অ্যাসিউর মডিউলস। জেসন পার্সিং এর জিনিসগুলি আছে, জেসন GSON, হার্মকেস্ট টেস্টিং লাইব্রেরি গুলো আছে ফ্লুয়েন্ট টেস্টিং এর জন্য, জ্যাকসন কোর ASL আছে। ওকে, এটাও হয়তো দরকার হইতে পারে। সো আমি একটা একটা করে অ্যাড করি। আমি রেস্ট অ্যাসিউরের লেটেস্ট ভার্সন আমি খুব একটা পছন্দ করি না, কারণ হচ্ছে বেশি বাগ থাকে। সো আমি যেটা করি রেস্ট অ্যাসিউরের একটু পুরাতন ভার্সন। পুরাতন ভার্সন মানে হচ্ছে কাছাকাছি গত বছরের কি আছে, বেশি ইউজেস হচ্ছে এইটা 45 ইউজেস। লেটস টেক দিস। এই ভার্সনটা যেহেতু আমি গ্লোবালি কমন সবার জন্য ইউজ করবো, তো আমি এইটা দিয়ে এটা রিপ্লেস করবো। আমি এবং এখানে ইউজ করবো হচ্ছে সো আমি যদি এইটা চেঞ্জ করি, সাথে সাথে আমার সব ডিপেন্ডেন্সি এটার উপর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি স্কোপিংটা টেস্টে রাখতেছি না, এটা স্কোপিং রাখবো
টেস্ট প্লাস ডেভেলপ, কারণ হচ্ছে আমি কিছু ইউটিলিটি বা ইউটিলিটি ইউজ করবো যেটা আমার টেস্টিং এর স্কোপ শুধু না। এখন এখানে কোয়েশ্চেন থাকতে পারে ভাই টেস্টিং এর স্কোপ মানে কি? মানে হচ্ছে জাভার মাভেনের লাইফ সাইকেলে দুইটা ফোল্ডার আছে, মেইন এবং টেস্ট। আমি যখন এই কম্পাইল করি, আমি যদি এটা টেস্ট লিখি তখন কম্পাইল হবে না, কারণ এইটা স্কোপ থাকবে এই টেস্ট ফোল্ডারের মধ্যে যে সোর্স কোড আছে সেইটার উপর বেসিস করে। সো আমি যদি কোনো লাইব্রেরি বা ইউটিলিটি লিখি যেটা আমার এই লাইব্রেরিটা প্রয়োজন হয়, যেটা আমার এখানে আছে, সেটা অবশ্যই কাজ করবে না, কারণ হচ্ছে যে কম্পাইল স্কোপটা আলাদা। সো আমি ওই ডিপেন্ডেন্সি স্কোপটা দিয়ে রাখি গ্লোবালি, যাতে আমি লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড যদি আমার রেস্ট এসিও প্রজেক্টটা, যখন আমরা বড় প্রজেক্টে কাজ করি, সোর্সের মধ্যে আসলে অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্ট করে আছে, টেস্টের মধ্যে শুধু জাভা কোর্স শুধু টেস্টিং করে আছে, সেক্ষেত্রে আমার এই টেস্টটা খুব সুন্দরভাবে প্রযোজ্য। অর্থাৎ ডেভেলপাররা রেস্ট এসিওর কোনো লাইব্রেরি বা কোনো কিছু ইউজ করতে পারবে না, বাট ফর দ্য টেস্টার দে ক্যান ইউজ ইট। ওকে, সো আমি সেটাই করতেছি। নাম্বার হচ্ছে আইও লাইব্রেরি। হ্যাঁ, স্কোপটা একটু আগে বলবেন। আচ্ছা, স্কোপটা হচ্ছে আমার মাভেনের কোনো ডিপেন্ডেন্সি স্কোপ মাভেনের ডিপেন্ডেন্সি স্কোপ অনেকগুলো আছে। আমি যদি টেস্ট আছে, স্কোপ, কম্পাইল আছে। কম্পাইল মানে হচ্ছে যখন আমার ক্লিন কম্পাইল ক্লিক করতেছি তখন এটা কম্পাইলেশন স্কোপেই থাকবে, এটা কিন্তু জার স্কোপে থাকবে না। ওকে, সো মাভেনের মাল্টিপল এরকম স্কোপ আছে। টেস্টিং এর স্কোপটা কি, যেটা আমাদের মেইন ধরার বিষয়। টেস্টিং এর স্কোপটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা টেস্ট ফেজে যাব তখন এটা ব্যবহার হবে। অর্থাৎ আমি এই টেস্টিং এর স্কোপ ইউজ করছি কোনো লাইব্রেরিকে ব্যবহার করে। আমি যদি কোনো সোর্স কোড লিখি যেটা আমার মেইনের মধ্যে উপস্থিত, তাহলে কিন্তু সেই অ্যাক্সেসটাই পাবে না, কারণ হচ্ছে যে আমি এটা ডিফাইন করছি, এটা হচ্ছে টেস্টিং স্কোপ। সো এনিথিং present should be under testing phase, so should be under this test folder. Okay, আচ্ছা, মাভেলের বিভিন্ন স্কোপ আছে, আমি কয়েকটা আইডিয়া দেই। যেমন আমরা যারা হচ্ছে জেমিতে টুল ইউজ করি, ওখানে থাকে হচ্ছে প্রোভাইডেড স্কোপ। প্রোভাইডেড স্কোপ মানে হচ্ছে এটা হলো কম্পাইলেশনের সময়ও থাকবে, যেদিকে কম্পাইলেশনের সময় থাকবে, প্লাস এইটা হচ্ছে টেস্টিং করার সময় যদি কোনো কম্পাইল দরকার হয়, টেস্ট কোড যখন কম্পাইল দরকার হয় তখন এটা থাকবে। এরপরে আরেকটা আছে হচ্ছে রান টাইম স্কোপ। রান টাইম স্কোপ হচ্ছে কাইন্ড অফ ইনভার্সন কন্ট্রোল বা আইওসির জন্য প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, লেটসে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন যেখানে জেপিএ বা জাভা পারসিস্টেন্স এপিআই ইউজ করছেন। এপিআই ইউজ করে আপনি কোড লিখে গেছেন, ডেটাবেজে ইনসার্ট হবে, কিন্তু যখন অ্যাপ্লিকেশনটা রান টাইমে রান হবে তখন আপনার ওই অরিজিনাল ডেটাবেজের জার ফাইলটা নাই। তখন আপনি কি হচ্ছে, তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনার রান টাইমে নাই। তখন এখানে বলে দিতে হয় এটা হচ্ছে রান টাইম, অর্থাৎ এই জারটা দরকার হবে শুধু রান টাইম হচ্ছে। সো আপনি যখন অ্যাপ্লিকেশনটা যখন ডিপ্লয় করবেন বা ইনস্টল করবেন তখন ওইটা অ্যাড হবে, এবং যখন প্যাকেজ করবেন প্যাকেজের সময় অ্যাড হবে, কারণ প্যাকেজের সময় ওইটা একসাথে ইনবিল্ট হয়ে জার ফাইল তৈরি হয়। আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছে হচ্ছে HSQLDB রান টাইম ইন মেমরি ডেটাবেস। এই অ্যাপ্লিকেশনটার HSQLDB যে জার ফাইল ডিপেন্ডেন্সিটা সেটা রান টাইমে দেওয়া, যাতে রান টাইমে অ্যাড হয়। ঠিক আছে, এখানে সিস্টেম ডিপেন্ডেন্সিও আছে, অর্থাৎ সিস্টেমটা একটু যেটাকে বলা হচ্ছে একটু নন মাভেন কম্পাইল। সিস্টেম ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আপনার কোনো একটা জার ফাইল আছে যেটা আপনি প্রজেক্টে ইনক্লুড করতে যাচ্ছেন, বাট সেটা আপনার মাভেন রিপোজিটরিতে না, সেটা আছে আপনার লোকাল ফাইল পাথ। সো সিস্টেম ডিপেন্ডেন্সি দিলে ও সাথে সাথে ইউর বলবে, কারণ সিস্টেম ডিপেন্ডেন্সি চাই হচ্ছে পাথ কোথায় আছে। ইউজুয়ালি আমরা যখন মাভেন ডিপেন্ডেন্সি অ্যাড করি, আমরা লোকাল আপনার ইউজার ডাইরেক্টরিতে .m2 ফোল্ডারের রিপোজিটরিতে সেভ হয়। এখানে আপনার যে লাইব্রেরিগুলি ইউজ করছেন সেই রিপোজিটরিগুলি আসলে এই জায়গাতে সেভ হচ্ছে। ঠিক আছে,
সো এখানে যখন আপনি সিস্টেম ডিপেন্ডেন্সি বলে দিচ্ছেন তখন ও এক্সপেক্ট করবে যে আসলে পাথ, সিস্টেম পাথ কোন জায়গায় আছে, এক্স্যাক্টলি ফাইলের লোকেশনটা চাই। এখানে মূলত হচ্ছে রিলেটিভ পাথ থাকতে পারে, লাইক এখানে আমরা যারা মাভেন ইউজ করি আমরা জানি যে কিছু রিলেটিভ পাথ আমরা ইউজ করি, বেস পাথ, বেস ডাইরেক্টরি। বেস ডাইরেক্টরি মানে হচ্ছে এখানে ডট দিয়ে, অথবা এখানে হার্ডকোর ভাবে আমরা পাথ দিয়ে দিতে পারি। ওকে, সেটা হচ্ছে সিস্টেম স্কোপ। আর যদি বড় প্রজেক্টে যেটা হয় যেখানে মাল্টিপল মাভেন রিপোজিটরি থাকে, আপনি একটা কোম্পানিতে আছেন, আপনি নিজেদের মতো রিপোজিটরি মেনটেন করেন। আচ্ছা, মাল্টিপল রিপোজিটরি বলতে কি বোঝাচ্ছে? আমি যদি কোনো রিপোজিটরি ডিফাইন না করে দেই তাহলে বাই ডিফল্ট রিপোজিটরি হচ্ছে মাভেন রিপোজিটরি, যেখান থেকে আমি দেখতেছি ওদের মাভেন রিপোজিটরি। আর যদি কোম্পানি স্পেসিফিক রিপোজিটরি হয়, আমি একটা কোম্পানি রিপোজিটরি দেখাচ্ছি, এখানে আমার লোকাল আছে একটা, আমার নিজের লোকাল ভার্চুয়াল মেশিনে চলতেছে। URL 11, no 10, yep, Nexus। আমি ইউজার হিসেবে অ্যাডমিন হিসেবে অ্যাড হলাম, যাতে ডিটেল দেখানো যায়। তো আমি যখন, এটা হচ্ছে আমার লোকাল রিপোজিটরি Nexus 3 ভার্সনের। তো আমি এখানে আমার আর্টিফ্যাক্ট গুলো দেখতে পাই। আমি এখানে দুইটা রিলিজ টেস্ট করছিলাম, রিলিজে দেখতে পারি org ডট অটোমেশন ওয়েব সার্ভিস টেস্ট। আমি আমার 3টা ভার্সন আপডেট করছিলাম, সেই রিপোজিটরিটা সেটা দেখতে পাবো, যার হিসেবে পাবো এই যে যারটা আমি চাইলে ডাউনলোড করে নিতে পারবো। সো এই রিপোজিটরি ইনফরমেশন, যদি একটা লেটসে আপনার একটা কোম্পানি আছে যেখানে আপনার মাল্টিপল রিপোজিটরি আছে এবং এই রিপোজিটরিগুলি বিভিন্ন প্রজেক্ট মেনটেন করতেছে এবং আপনার রিপোজিটরি বিভিন্ন প্রজেক্টে পুশ করতে হবে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় অলওয়েজ, আমি একটা এক্সাম্পল দেই, আপনাকে রিপোজিটরিটা ডিফাইন করে দিতে হয়। রিপোজিটরিটা ডিফাইন করে দিতে হয়। আমি আমার অফিসেটা দেখাচ্ছি না, আমার এটাটা দেখাচ্ছি। সো রিপোজিটরি যখন ডিফাইন করে দিতে হয় তখন দুইটা পার্ট দিতে হয়। একটা হচ্ছে আপনার নিজস্ব সেটিংস ডট এক্সএমএল এর একটা অংশ থাকতে হয়, যেটা আমরা এখান থেকে বলে দিই, যে কোন সেটিংসটা ইউজ করবে। আমি এমটি করতেছি কারণ হচ্ছে যে আমি কোনো রিপোজিটরি ইউজ করতেছি না, তো সেই বেসড অন সেই রিপোজিটরি ইউজ করতে হয়। সো একটা স্কোপ আছে, নাম হচ্ছে ইম্পোর্ট। এই ইম্পোর্ট স্কোপটা ইউজ করতে হয় যখন আপনি মাল্টিপল রিপোজিটরি ইউজ করবেন, তখন সেই রিপোজিটরির আর্টিফ্যাক্টগুলি আপনি আপনার ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, আপনার এই পম ফাইলে বলে দিতে হয় যে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট সেট। ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের যদি সার্ভারের ইউআরএল দেওয়া থাকে